তাহলে চৌধুরী পাড়ার বাদলের সাথে তোর কি হয়েছে? ওর শরীর থেকে মাংস কাটবো। মাংস কাটবি কেন? ওর এই জিজ্ঞাসা করে দেখো। কিরে বাদল, কি করেছিস? আমি নীরবের কাছ থেকে 1000 টাকা দাম ধার নিয়েছিস, ধার শোধ কর। এতে মাংস কাটার কি হলো? সব কথা না শুনে কথা বলো দেখেই তো তোমাদের গ্রামের সাথে আমাদের গ্রামের মিল নেই। সব কথা আবার কি? আমি টাকা দেবার সময় ওকে দলিল করে দিয়েছিলাম 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে 1 কেজি মাংসর শরীর থেকে কেটে নেব। বলিস কি? ঠিকই বলছি। এই যে দলিল, এখানে লেখা আছে, বিশ্বাস না হলে পড়ে দেখতে পারো। চৌধুরী সাহেবকে খবরটা দিবি। আল্লাহ জানে আজ খান বাড়ির কেটা জানে চৌধুরী সাহেবের রাতে কুসুম, আমার খুব ভয় হচ্ছে। কেন মা? এতগুলো বছর পর চৌধুরী বাড়ি আর খান বাড়ির লোক মুখোমুখি হচ্ছে। আল্লাহ জানে আজ কি জানি হয়। আসুন চৌধুরী সাহেব, আমার খানপুরে আপনাকে সুস্বাগতম। কারো চাতুকারিতায় আমি মুগ্ধ হই না আফতাব খান। আমি জানতে এসেছি বাদলকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? একটা ন্যায় বিচারের জন্য। ন্যায় বিচার? হ্যাঁ, আপনার চৌধুরী পাড়ার বাদল আমার নীরবের কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিল এই শর্তে যে 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে সে তার শরীর থেকে 1 কেজি মাংস কেটে দেবে। নীরব, চৌধুরী সাহেবকে তোমার দলিলটা দেখাও। এই দেখুন। এখন আপনি বলুন চৌধুরী সাহেব, বাদলের শরীর থেকে মাংস কাটা বৈধ নাকি অবৈধ? কি চৌধুরী সাহেব, আপনার ন্যায় বিচার আজ থমকে গেল নাকি? না খান, চৌধুরী তার মাথা কেটে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু ন্যায় বিচার থেকে কখনো পিছু হটবে না। দলিলে যা লেখা আছে তাই হবে, এর থেকে কোনো রকম নড়চড় হবে না। বাদল, দলিলের লেখা অমান্য করার শক্তি কারণেই, তাই তোর শরীর থেকে 1 কেজি মাংস কেটে নিবে নীরব। নীরব, তুমি তোমার কাজ করো, ওর শরীর থেকে 1 কেজি মাংস কেটে নাও। না, তোর কোনো মাফ নেই। কতবার বলেছি, কোনো কাগজে সই করার আগে, কোনো চুক্তি করার আগে লেখাপড়া জানা কাউকে দেখিনি, কিন্তু তোরা আমার কথা শুনিসনি। আমার এলাকার সবাই জানে যে খানপুরের লোকদের সাথে কোনো লেনদেন করতে হলে অনেক ভেবে চিন্তে করতে হয়, কারণ তারা উপকারী সেজে মানুষের ক্ষতি করে। তোমরা শোনোনি? যাও নীরব, ওর শরীর থেকে মাংস কাটো। দাঁড়াও নীরব।
তুমি বাদলের শরীর থেকে 1 কেজি মাংস কাটবে, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? মাংস কাটবে, তবে ওর শরীর থেকে 1 ফোঁটা রক্তও ফেলতে পারবে না। সে কি করে হয়? মাংস কাটতে গেলেই তো রক্ত পড়বে। আর রক্ত পড়লে তোমার দেহ থেকে মাথাটা কেটে আমি খানপুরবাসীকে ফুটবল খেলতে উপহার দেব। এ কি অন্যায় বিচার? অন্যায় বিচার নয় খান, এ ন্যায় বিচার। দলিলে লেখা আছে 1 কেজি মাংস কেটে নেবে, রক্তের কোনো কথা লেখা নেই। তাই তুমি মাংস নাও, কিন্তু 1 ফোঁটা রক্ত পড়তে পারবে না। এবার যাও নীরব, মাংস কাটো, তবে 1 ফোঁটা রক্ত যেন না পড়ে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ঠিক না খান। আব্বাস। জি সাহেব। 1000 টাকার পরিবর্তে ওকে 2000 টাকা দিয়ে দাও। জি। তোর জন্য আমার মান সম্মান সব ধুলে মিশে গেল। দলিল করার সময় কেন রক্তের কথা লিখিস? ম্যাডাম, ম্যাডাম আমারে বাঁচান স্যার, আমারে মাইরা ফেলাইতাছে, আমারে বাঁচান। ভাইজান কি করছেন? নীরবকে মারছেন কেন? তুই সরে যা লালা। তুই জানিস না গত 100 বছরের শত্রুতার ইতিহাসে যা হয়নি, আজ ওই মূর্খটার কারণে তাই হয়েছে। আশরাফ চৌধুরীর সামনে আমার মাথা হেঁট হয়ে গেছে। আজ খান হেরে গেছে চৌধুরীর কাছে। আপনার হেরে যাওয়াটাই স্বাভাবিক ভাইজান। কারণটা কি জানেন? আপনি চেয়েছিলেন একজনকে কেন্দ্র করে ওই চৌধুরীর নাক কাটতে, আর চৌধুরী ছিল ন্যায়ের পক্ষে। সে চেয়েছিল তার যুক্তি আর বুদ্ধি দিয়ে একটা মানুষের জীবন বাঁচাতে। লালা, তুই আমার বোন নাকি ওই চৌধুরীর বোন? বোন আমি আপনারই ভাইজান, কিন্তু ন্যায়ের পক্ষ নিতে আমি ভয় পাই না। আজ চৌধুরী একটা লোকের জীবন বাঁচিয়েছেন, তাই আমার কাছে তার স্থান আপনার চেয়ে অনেক উঁচুতে ভাইজান। আর শুনুন, মানুষের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদিন মানুষ চৌধুরীকে ভুলে আপনারই জয়গান গাইবে। চলে আয় কুসুম। চৌধুরী, এই দিনই শেষ নয়। আজ না হয় কাল তোর মাথা আমি নিচু করে ছাড়বই। সাহেব, আপনার চা রাখো, বসো। আরে আরে, ওখানে বসলে কেন? এখানে বসো। কি যে বলেন সাহেব, এমনিতে আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই। আমার মতো সামান্য চাকরের ছেলেরে আপনি নিজের ছেলের মর্যাদা দিয়েছেন, শহরে রেখে লেখাপড়া শিখাইতেছেন। আমার শরীরের চামড়া দিয়ে আপনার পায়ের জুতা বানা দিলেও আপনার ঋণ আমি শোধ করতে পারব না। আহা, থামো তো, থামো। সে অর্থে আমিও তোমার কাছে ঋণী। আমি যখন আমার একমাত্র সন্তানকে হারালাম, তখন তুমি তোমার একমাত্র ছেলেকে আমার কোলে তুলে দিয়ে বলেছিলে, সাহেব আজ থেকে ওই আপনার সন্তান। আমি আমার সন্তানকে লেখাপড়া শিখিয়ে বড় করেছি, এটা তো এমন কিছু নয়। আরে হ্যাঁ, আবিরের পরীক্ষা তো শেষ, বাড়ি আসবে কবে? ছেলেটার স্বভাবটা জানি কেমন, কখন আসে আর কখন যায় কিছুই বোঝা যায় না। যেদিকে তাকাই দেখি খালি খালি, মন রে মন খুঁজি সারাক্ষণ, পাইলি না রে খুঁজে তুই মনেরই মতো। মন রে মন খুঁজি সারাক্ষণ, পাইলি না রে খুঁজে তুই মনেরই মতো। তেতালি তেতালি তেতালি, যেদিকে তাকাই দেখি খালি খালি। ও তেতালি তেতালি তেতালি, যেদিকে তাকাই দেখি খালি খালি। কানেতে দুল আর পরনে শাড়ি, আমি তো খুঁজি সেই বাঙালি নারী। কানেতে দুল আর পরনে শাড়ি, আমি তো খুঁজি সেই বাঙালি নারী। খুঁজি
যে সে ললনা পাবো কি পাবো না একাকি কাটে জীবন তেতালি তেতালি যেদিকে তাকাই দেখি খালি খালি তেতালি 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 যেদিকে তাকাই দেখি খালি খালি যা দেখি হয়ে যাই এলোমেলো রে যা দেখি হয়ে যাই এলোমেলো রে গেল রে যত মানুষ সবই গেল রে ভালো কি মন্দ রবে না দ্বন্দ্ব চাই শুধু প্রিয়জন তেতালি 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 যেদিকে তাকাই দেখি খালি 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 তেতালি 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 যেদিকে তাকাই দেখি খালি খালি মন রে মন খুঁজি সারাক্ষণ পারলি না রে খুঁজে তুই মনেরই মতন তেতালি 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 যেদিকে তাকাই দেখি খালি খালি তেতালি 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 যেদিকে তাকা দেখি খালি খালি আমার গাড়ি কোন দিকে? আরে ভাই গাড়ি থামান! আরে এই ভাই গাড়ি থামান! এটা কি ধরনের অসভ্যতা? আপনি লাফ দিয়ে এসে আমার কোলের উপর বসে পড়লেন কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আমি লাফ দিয়ে আসিনি, গাড়ির ঝাঁকিতেই আপনার ঝাঁকি সামলাতে পারেন না তো বাসে উঠেছেন কেন? দাঁড়াও, আমি সুপারভাইজারকে ডেকে ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নেবার কোনো প্রয়োজন নেই, আমি সলিউশন দিচ্ছি। আমি আপনার কোলে বসেছি বলে আপনার সমস্যা, ঠিক আছে? এখন এক কাজ করুন, আপনি না হয় কিছুক্ষণের জন্য আমার কোলে বসে যান। হোয়াট? তাহলেই তো শোধবাদ। আমি আপনার কোলে বসবো মানে? হাউ ডিয়ার ইউ! রাগ করলেই তো বিপদ। আপনি আমাকে কি সাজা দিতে চান বলুন? সাজাটা যা বুঝি না, আমি আপনার সাথে এই বাসে যাব না। না গিয়ে উপায় নেই, আপাতত দুদিনে আর কোনো বাস নেই, অতএব যুদ্ধ না করে চলুন সন্ধি করি। ঠিক আছে, সামনের স্টপেজে আমি আপনাকে পেট ভরে লাঞ্চ করাবো, ওকে? নো, নট ওকে। তাহলে আপনার যা ইচ্ছে করুন, আমি আমার সিটে বসছি। এই সুপারভাইজার! জি স্যার। আমার সিট কোথায়? ওই তো ওনার পাশেরটাই। আমার পাশের সিটে মানে? আলহামদুলিল্লাহ, একেই বলে যার নিন্দে তার দুয়ারে বসে কান্দে। থ্যাংক ইউ সুপারভাইজার। সুপারভাইজার, আমি এই বদমাশির সাথে বসবো না। ম্যাডাম, তাহলে ওই পাশের সিটে গিয়ে বসুন ম্যাডাম। ও নো! ঝগড়া না করে মাথা ঠান্ডা করে বসুন। আমি বাঘ না ভাল্লুক না যে আপনাকে কাঁচা খেয়ে ফেলবো। আমি নিতান্ত একটা ভদ্র ছেলে, নাম আমার আবির, শাফায়েত রহমান আবির। আপনি? মাই নেম ইজ কাজল। কাজল? বাহ, বিউটিফুল নেম। মানে আমি আবির আর আপনি কাজল, মানে আপনাকে চোখে লাগানো হয় আর আমাকে সারা গায়ে। আপনি নিশ্চয় চৌধুরী নগরে যাবেন? না, আমি যাব খানপুর। ওই একই কথা, আমাদের গ্রামে নেমে আপনাকে হেঁটে যেতে হবে। যাক, ভালোই হলো। এত দূর রাস্তায় যেতে খুব বোর লাগতো। জ্ঞানী লোকে কয় সুন্দরী মেয়ের সাথে গল্প করে গেলে নাকি দূরের জার্নিও বিরক্ত লাগে না। আমি আপনার সাথে গল্প করে যাব? কোন বোকা আপনাকে এই কথা বলেছে? তা ঠিক। আমার বাবা বলতো বোকারা নাকি গল্প করা পছন্দ করে না। আমি কিন্তু বোকা না, এবার এমবিএ দিয়েছি। আমিও বিবিএ পড়ি। বাহ, বিউটিফুল। পাশের সঙ্গী শিক্ষিতা না হলে কথা বলে আমি আবার মজা পাই না। আপনার এফএম রেডিওটা বন্ধ করবেন, নইলে কানে তুলে দিতে হবে। ওকে, ঠিক আছে, একদম চুপ। আরে আরে, কি আশ্চর্য! হ্যাঁ,
কিন্তু চেয়ারম্যানের ভাই আমার পোলারে রিলিফ তো দিলই না। রিলিফের গমে হাত দিছিল বইলা ওই চেয়ারম্যানের ভাই উল্টা আমার পোলারে অমানুষের মতন মারছে। আমার পোলা এখন সোজা হইয়া খাড়াইতে পারে না। দেন বাবা কি মারটা মারছে। এই তো শিশুটাকে এইভাবে মেরেছে? এই অমানুষটা কেড়ে যুবরাজ? আবার ওই চেয়ারম্যানের ভাই ডন। সে যেই হোক, এত বড় অন্যায় করে সে পার পেয়ে যেতে পারবে না। তোমরা চলো আমার সাথে। উপরে উপরে রাখুন ভাই, এই যে আমার 3 বস্তার দাম। মোল্লারে দেন। নেন। নাম কি? মিজান। ঠিকানা বলেন। ঠিকানা শ্যামবাজার আড়ত। মাল ঠিক মতো পুষে যাবে। মোল্লা, মাল আর কয় বস্তা আছে? বিক্রি করার মতো মাল আর নাই। আমার কি হবো? তোর মিয়া, আপনারা কইছি আপনার মাল ঠিক মতো পৌঁছা দেব। যান। আচ্ছা। ওই আমার শার্টটা দে। ওই তো ডন। মোল্লা, মোল্লাটা কে রে? ও প্রেতমি, চৌধুরী বাড়ির চাকরের পোলা। এই পঙ্গপালের দল, তোরা হেলে কি চাস? চাই এই ছেলেটির রিলিফের ভাগ, আর চাই এই ছেলেটিকে যে আঘাত করেছিল তার শাস্তি। চুপ প্রেতমি, আমাকে বাজারে শাস্তি চাস তুই? তুই জানাস উনি কে? জানাস উনি ছেলে কি করতে পারে? জানি, কিন্তু তোর ভাই যেই হোক না কেন, ন্যায়ের স্বার্থে আমি কাউকে ছাড় দিতে নারাজ। তোদের গুদাম ভর্তি রিলিফের মাল গরিবের হক, আর সেই হক তাদের হাতে তোদেরকে তুলে দিতে হবে। ভালো চাইলে এই ছেলের বাবার হাতে তার রিলিফের চাল আর চিকিৎসার টাকা তুলে দে, নইলে সব তোকে হারাতে হবে। ওই সাই, শালারে টাকা রিলিফ দিয়ে দে, যা। হাতে মার খাওয়ার দরকার নাই। আমি এখনই শমশের ভাইয়ের কাছে চলে যাই। হারাম খেয়ে খেয়ে তোদের গায়ে চর্বি জমে গেছে, সেই হারামের ভাগ আমি কিছুটা কমিয়ে দিয়ে গেলাম। এসো তোমরা, এই রিলিফ তোমাদের হক, তোমরা নিজেরাই সেই হক তোমাদের বাড়িতে নিয়ে যাও। এসো। এই নাও টাকা, এক্ষুনি তোমার ছেলেকে সদর হাসপাতালে নিয়ে যাও। যুবরাজ, তুই হারামজাদা, তোরা থাকতে আমার ভাইকে এইভাবে পিটিয়েছে কে? স্যার, চৌধুরীর বাড়ি আব্বাসের বলা আবিদ বেত্তমিস। ওই চাকরের বাচ্চার এত বড় সাহস, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। আজ ওই হারামজাদার শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে ফেলবো। আগে আমার একটা কথা শুনেন, গুদামের সব মালামালি হলো চুরির মাল। ওই চৌধুরী যদি একবার পুলিশকে খবরটা জানা দেয়, তাহলে কিন্তু স্যার তদন্ত হবে। কারেক্ট। আর তদন্ত হলে আমি চেয়ারম্যান সাহেব 14 শেকের ভেতরে। সামনের ইলেকশনে ভোট পড়বে মোট 3টে, আমার, তোর আর ছোট ভাই। স্যার, এই জন্যই তো কইতাছি আস্তে চাই প্রধান স্যার। এখন কোনো কিছু করার দরকার নেই।
এদেশের মানুষ পুরনো ঘটনা খুব তাড়াতাড়ি ভুলে যায়। সামনের কোরবানির ঈদে 4টা মহিষ জবাই করে গ্রামের মানুষকে আমি নিজ হাতে খাওয়াবো। পরের ইলেকশনের সব ভোট আমার পকেটে। তারপর ওই আবিরকে আমি দেখে নেব। এ তুই কি করছস? এ তুই কি করছস? গ্রামে আসতে না আসতে দাঙ্গা হাঙ্গামা শুরু করেস। ইসরে চৌধুরী সাহেব রে আমি এখন কি জবাব দেব? চৌধুরী সাহেব জানতে পারলে তোরে পিটায়া গ্রাম ছাড়া করব। কেন তাড়িয়ে দেবেন? আমি কি অন্যায় কিছু করেছি নাকি? আরে চোখের সামনে একটা বাচ্চা ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখার পরেও প্রতিবাদ না করে হাত গুটিয়ে চলে আসবো? বাবা, তুমিই না আমাকে ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতাটা পড়িয়েছ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তারপরও কামটা তুই ভালো করস নাই। তুই আমার একমাত্র সন্তান হইলেও ছোটবেলা থেকে চৌধুরী সাহেব তোরে নিজের সন্তানের মতো লালন পালন করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইতেছে। আর তুই কি না লেখাপড়া শিখা মারামারি শুরু করে দিত? ও যা করেছে ভালোই করেছে আব্বাস। সাহেব, এ আপনি কি কইতেছেন? আমি ঠিকই বলছি। বড় বাবা? হ্যাঁ আবির, তোর জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম। আজ তুই যা করেছিস তাতে চৌধুরী বাড়ির মান সম্মান অনেক উঁচুতে উঠে গেছে। সাহেব, চৌধুরী বাড়ির কেউ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়, আর তুই এই চৌধুরী বাড়ির সন্তান। I am proud of you, my son. Proud of you. Thank you, বড় বাবা। নেতাটা হুজুরে কি কইলো? পাউডার অফ। যা, তুই বুঝবি না। যা, কামে যা। এবার বল, তোর পরীক্ষার খবর কি? খুব ভালো হয়েছে বড় বাবা। সাহেব, এই তাইলে তো সারা গ্রামের মানুষের মিষ্টি খাওয়ানো। আরে ধরো, কেবল তো পরীক্ষা দিছে, এখনো পাসই করে নাই। তুমি থামো। আমার ইচ্ছা আমি মিষ্টি খাওয়াবো, তুমি মিষ্টির ব্যবস্থা করো, যাও। বড় বাবা, আমি বলছিলাম আমি যাইতেছি। আগে রেজাল্টটা বের হোক, তারপর না হয়। আমি জানি আমার আবির প্রতিবারের মতো এবারও সাফল্যের সাথে পরীক্ষায় পাশ করবে। তবে যতদিন রেজাল্ট বের না হচ্ছে ততদিন তোমাকে এই গ্রামেই থাকতে হবে। আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব তোমাকেই দেখতে হবে। মাখন, শামীম। জি হুজুর, জি। সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের দিলাম। জি জি। রাইট? রাইট বড় বাবা। চলেন ছোট সাহেব। থুকু, আরে বড় সাহেব তো গেছে গা। চলো দোস্ত, এখনই তোমারে আমাকে সমস্ত সম্পত্তি দেখায়নি। আরে রাখ তোর সম্পত্তি। সম্পত্তি দেখা পরে হবে, আগে সেই সুন্দরীকে খুঁজে বের করতে হবে। এই প্রেমে পড়ছস নাকি? আরে ছোট কাকা, প্রেমের ব্যাপারে কোনো চিন্তা করেন না। আমার খারা 14 বছরের অভিজ্ঞতা, একদিনও কম নাই। আর সাবরা 14 বছরের অভিজ্ঞতা, অহনো তো তোর শূন্যতে খাতনার বয়স হয় নাই। সব কিছু আমি করুম, তুই খেলে আমার পিছে পিছে থাকবি। পুষ্কুনি, এই মাঠ, এই জমি জগা যা যা তার মারিস না। এই সব কিছুর মালিক কিন্তু তুই। এই যে বাম দিকে মাঠ, তুই যে মেয়েটার প্রেমে পড়ছস, তুই মেয়েটা দেখতে কেমন? এই আশীর্বাদ দিতে এই যে এখানে এই ধরেছি ধরেছি। আরে কোথায় গেল? এবার তোর পালা। আরে দূরে কোথায় গেলে নাকি? তুমি? আমি না ধরলে আপনি কাটা তারে পরে আঘাত পেতেন। আঘাত পেলে পেতাম, কিন্তু তুমি আমার শরীরে স্পর্শ করলে কেন? বদমাস ছোট লোক। আরে বাহ, এই জন্যই বলে উপকারীকে বাঘে খায়। কোথায় আমাকে ধন্যবাদ দেবেন তা না করে উল্টো আমাকে। চুপ! প্রথম দেখা থেকে তুমি আমার পিছু নিয়েছো, এবার আমি তোমার মতলবটা বুঝতে পেরেছি। সত্যি বলছেন? দেখো, এরপর যদি আমার পিছু নাও তাহলে তোমাকে। আমি পাউডার গুতা দিয়ে গেল। চল।
পিপিলিকার পাখা হলে স্বর্গে যেতে চায়, তুমি না হয় উঠলে কোনো বট গাছের মাথায়। তুমি পড়ো যদি, তুমি পড়ো যদি, মরো যদি, তাতে কিসের ভয়? শুক্রবারে মরণ হলে জান্নাতবাসী হয়, শুক্রবারে মরণ হলে জান্নাতবাসী হয়। পিপিলিকার পাখা হলে স্বর্গে যেতে চায়, আমি না হয় উঠলাম কোনো বট গাছের মাথায়। আমি পড়ি যদি, আমি পড়ি যদি, মরি যদি, তোমার কিসের ভয়? গায়ে পড়া পায়ে ধরা স্বভাব ভালো নয়, আরে গায়ে পড়া পায়ে ধরা স্বভাব ভালো নয়। সুযোগ পেলেই মেয়ে লোকের পায়ে মারিলে, মেয়ে মানুষ রূপের ফাঁদে ফেলে করে ছল, আধেক পথে প্রেমের গাড়ি করে দেয় বিকল। যদি ছল করে, যদি ছল করে যায় দূরে সে তো দোষে নয়। মাঝে মাঝে পুরুষ লোককে শিক্ষা দিতে হয়, মাঝে মাঝে পুরুষ লোককে শিক্ষা দিতে হয়। পিপিলিকার পাখা হলে স্বর্গে যেতে চায়, তুমি না হয় উঠলে কোনো বট গাছের মাথায়। আমি পড়ি যদি, আমি পড়ি যদি, মরি যদি, তোমার কিসের ভয়? শুক্রবারে মরণ হলে জান্নাতবাসী হয়, শুক্রবারে মরণ হলে জান্নাতবাসী হয়। থাকে বুদ্ধি থাকে কম, মেজাজটা হয় 80 ডিগ্রি, কথা কয় গরম। আরে জায়গা পুরুষ মানুষ পিরিত করতে ধরে কত ভান, কথায় যদি না পারে সে শুরু করে গান। যদি কথা কয়ে, যদি কথা কয়ে গান গে মধুর পিরিত হয়, ঝগড়া ঝাঁটি বন্ধ হলে সে কি ভালো নয়, আরে ঝগড়া ঝাঁটি বন্ধ হলে সে কি ভালো নয়। পিপিলিকার পাখা হলে স্বর্গে যেতে চায়, তুমি না হয় উঠলে কোনো বট গাছের মাথায়। তুমি পড়ো যদি, তুমি পড়ো যদি, মরো যদি, তাতে কিসের ভয়? শুক্রবারে মরণ হলে জান্নাতবাসী হয়, শুক্রবারে মরণ হলে জান্নাতবাসী হয়। পিপিলিকার পাখা হলে স্বর্গে যেতে চায়, আমি না হয় উঠলাম কোনো বট গাছের মাথায়। আমি পড়ি যদি, আমি পড়ি যদি, মরি যদি, তোমার কিসের ভয়? গায়ে পড়া পায়ে ধরা স্বভাব ভালো নয়, গায়ে পড়া পায়ে ধরা স্বভাব ভালো নয়। শুক্রবারে মরণ হলে জান্নাতবাসী হয়, গায়ে পড়া পায়ে ধরা স্বভাব ভালো নয়। এই গানটা আর পারছি না। So sweet. দোস্ত ওই মেয়ের দিকে তাকাস না, জ্বলে পড়ে যাবি। আরে মেয়ে তো নয়, আগুন। আমার কাছে দমকল আছে দোস্ত,
আমি অনেক আগুন নিবা পানি করে দিছি, এও পানি হয়ে যাব। কি মজা করে গোসল করব, কি সুন্দর। আস্তে আস্তে নাও, আগে আমি নামবো। বাবা আমার ভয় লাগে। তুই নেমেছিস, তুই থাক। না না করছিস, ভিজে গেলাম তো, ভিজে গেলাম তো, ভিজেই তো যাচ্ছিস। ভিজে আসছি, পড়ে যাবো। হাই, হ্যালো বিউটিফুল। এই এই মিস্টার, মেয়েদের দিকে হাত করে তাকিয়ে থাকতে তোমার লজ্জা করে না? না, তোমার কি মা বোন নেই? না না, নো বিউটি ডল, আমার মা বোন বউ কেউ নেই, তাই মেয়ে দেখলে হা করে তাকিয়ে থাকি। আর আমার দিকে যারা খারাপ চোখে তাকায় তাদের আমি এই উপহারটা দিয়ে থাকি। চল তাড়াতাড়ি চল। আরে এদিকে খান সাহেবের মেয়ে, ওই কি করছেন? তুলা ধুলা কর। আজ পর্যন্ত আমার বাড়ির চাকরানির গায়ে কেউ হাত দেওয়ার সাহস পাইনি। আজ তুই প্রথম আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, অনেক বড় অপরাধ করেছিস, আজ তোকে সাজা পেতেই হবে। এই অনেক হয়েছে, ওর উপযুক্ত শাস্তি হয়ে গেছে, ওকে ছেড়ে দাও ড্যাড। এই যা, আজ তোকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে এমন কাজ করলে তোর ঘাড় থেকে আমি মাথাটা আলাদা করে দেবো। ওয়ালাইকুম আসসালাম। শমশের, তুই আমার বাড়িতে কি মনে করে? আমার ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না শমশের তালুকদার, না। তোর ভাই একটা চরিত্রহীন, আর কোন চরিত্রহীন ছেলের সাথে কোন মেয়ের বাবা জেনে শুনে তার আদরের মেয়ের বিয়ে দিতে পারে না। বিয়ের আগে সবারই একটু একটু চরিত্রের দোষ থাকে খান সাহেব, আমি নিজেই তো আপনার অনেক কুকর্মের সাক্ষী। বিয়ের পর চরিত্র তুলসী পাতার মতো সাফ হয়ে যায়। আমার ভাই আপনার মেয়েকে পছন্দ করেছে, আর আমি আমার ভাইয়ের পছন্দের জন্য সবকিছু করতে পারি। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই বিয়ের প্রস্তাব মেনে নিন, এতে আপনার মঙ্গল হবে। আমার কিসে মঙ্গল হবে আর না হবে তা তোর কাছে শিখতে হবে না। তুই যেমন তোর ভাইয়ের জন্য সবকিছু করতে পারিস, তেমনি আমিও আমার আদরের মেয়ের জন্য সবকিছু করতে পারি। কিন্তু কোন বদমাস ছেলেকে জামাই হিসেবে মেয়ের গলায় উপঢৌকন দিতে পারি না। সুতরাং তোর বিয়ের প্রস্তাব আমি ঘৃণার সাথে ফিরিয়ে দিচ্ছি। আপনার ঘৃণা আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছে খান সাহেব, আর এই আগুন তখনই নিভবে যখন আপনার মেয়ে আমার ভাইয়ের বউ হয়ে আমার মহলে যাবে। তাহলে সেই আগুন তোর বুকের মধ্যে সারা জীবন জ্বালিয়ে রাখ শমশের তালুকদার, আর সেই আগুনে একদিন তুই পুড়ে ছাই হয়ে যাবি। ছাই চাপা আগুন আপনি দেখেননি খান সাহেব, ওই আগুন যখন দপ দপ করে জ্বলে উঠবে তখন আপনার মান সম্মান ইজ্জত পুড়ে ছারখার হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। মিষ্টি খান খান নয় ফালা দেন, এই যে দেখে গেলাম হুজুর দিয়েছি মিষ্টি, জোর করে দিয়েছি। খবর ভালো নয় খান সাহেব। মানে? সর্বনাশ হয়ে গেছে। ওই জমির মাস্টারকে আহত করার মামলায় আপনি হেরে গেছেন। কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার, আপনার জামিন বাতিল করে 1 মাসের জেল দিয়েছে। আপনাকে থানায় গিয়ে সারেন্ডার করতে বলেছে স্যার। যদি না যান তাহলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যাবে, মান ইজ্জত নিয়ে টানাটানিতে পড়ে যাবেন। কি বলছেন ভাইজান, আপনি স্বেচ্ছায় কারাবরণ করবেন? না করে উপায় নেই। পুলিশ যদি আমার কোমরে দড়ি পরিয়ে গ্রামের ভেতর দিয়ে নিয়ে যায় তাহলে আমার বংশের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে।
তাহলে আমাদের কি হবে? কাজলের কি হবে? আপনার অবর্তমানে শমশেরের ভাই ডন যদি আবারও কাজলের পিছনে, তখন কে বাধা দেবে বলুন? কেন? আমার ড্যাডি থাকতে আর চিন্তা কোথায়, তাই না ড্যাডি? কি হলো ড্যাডি, তুমি কথা বলছো না কেন? জমির মাস্টারের কেসে আমার 1 মাসের জেল হয়েছে। মা, এই তুমি কি বলছো ড্যাডি? ঠিকই বলছি মা, তবে আমার জেল নিয়ে আমি শঙ্কিত নই, শঙ্কিত আমি তোকে নিয়ে। আমাকে নিয়ে? কেন, আমার কি হয়েছে? কিছু হয়নি, তবে যে কোনো সময় হতে পারে। আমার অনেক শত্রু মা, তারা আমার অনুপস্থিতিতে তোর ক্ষতি করতে পারে। ড্যাডি, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। পারবে না মা, এই সমাজে একজন অভিভাবক ছাড়া কোনো মেয়ে বাঁচতে পারে না। এটা তোমার ভুল ধারণা ড্যাডি। না মা, ভুল না। এই তো 2 দিন আগে ওই শমশেরের ভাই ডন তোকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, তারপর ওর ভাই শমশের তালুকদার ওই ডনের জন্য তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমি তাকে ফিরিয়ে দিয়েছি, সে আমাকে শাসিয়ে গেছে। তোকে ওর বাড়ির বউ করে নিয়ে যাবেই। এত সস্তা নয় ড্যাড। শমশের তালুকদারকে তুই চিনিস না মা, ওর কাছে কিছুই অসাধ্য নয়। আর একবার তোর কিছু হলে তার ফিরিয়ে আনা যাবে না। কোটি কোটি টাকা খরচ করেও ইজ্জত ফিরিয়ে আনা যাবে না। তাই আমি ঠিক করেছি, আমার জেলের সময়টুকু তোকে আমি আশরাফ চৌধুরীর কাছে আমানত রেখে যাব। আশরাফ চৌধুরীর কাছে? এইসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আশরাফ চৌধুরী আমাদের শত্রু। শত্রু হলেও চৌধুরী একজন সৎ মানুষ, মেয়েদের ইজ্জত করে, সম্মান করে, আর আজ পর্যন্ত কোনো আমানতের খেয়ানত করেনি। না ড্যাড, আমি ওখানে যাব না, আমি এখানেই থাকবো। না মা, না, জিদ করিস না। আমি যা বলছি তোর মঙ্গলের জন্য বলছি। আমি বাবা হয়ে তোকে এইসব জানোয়ারদের মাঝে একা ছেড়ে যেতে পারি না। মা, তুই তোর কাপড় চোপড় গুছিয়ে নে। না ড্যাড। আর কোনো কথা নয়, আমার সময় নেই, যে কোনো সময় পুলিশ এসে পড়তে পারে। কুসুম, তুইও তৈরি হয়ে নে। আজ থেকে তুইও কাজলের সাথে ওই বাড়িতেই থাকবি। হ্যাঁ, যা। মালুক বড় সাহেব, খান সাহেব আছে। খান সাহেব আমার বাড়িতে? আয় মা। ড্যাডি, আশরাফ চৌধুরী, আমাকে আপনার বাড়িতে দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন। অবাক হওয়ারই কথা, যাকে অনেক অনুষ্ঠানে দাওয়াত করে আমার বাড়িতে আনতে পারিনি, আছে নিজেই আমার বাড়িতে। যাক, তা কি মনে করে আমার বাড়িতে এসেছেন? আমার দুর্ভাগ্য আজ আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছে। কথাটা স্পষ্ট হলো না, একটু খুলে বললে খুশি হব। আপনি হয়তো অবগত আছেন, আমার দেশের বাইরে কিছু ব্যবসা বাণিজ্য আছে, তাই ব্যবসার কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে। তাতে সমস্যাটা কোথায়? সমস্যা আমার মেয়ে কাজল। কাজলকে আমার বিরাট মহলে একাকী রেখে যেতে আমি ভরসা পাচ্ছি না, কারণ আমার শত্রুরা, যারা আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, তারা আমার অনুপস্থিতিতে আমার মেয়ের ক্ষতি করতে পারে। তাই আমার মেয়েকে আমি আপনার জিম্মায় রেখে যেতে এলাম। আমি জানি আপনি জীবিত থাকতে আপনার এলাকায় কেউ কোনো মেয়ের অসম্মান করতে পারবে না, তাই আমার বিদেশ থাকাকালীন 1 মাস সময় আমার মেয়ে কাজল আমার আমানত হিসাবে আপনার হেফাজতে থাকবে। সেই সাথে ওর ফুফাতো বোন কুসুম আর বাইরের গাড়িতে
কাজলের 1 মাসের খাবার আর পোশাক। না 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 খান সাহেব, আপনার ওই খাবার আর পোশাকের প্রয়োজন হবে না। আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে, আর বাবার বাড়িতে মেয়ের কোনো সুটকেস নিয়ে আসার দরকার নেই। সুটকেস আপনি ফেরত নিয়ে যান। ড্যাডি, তুই এখানে খুব সুখেই থাকবি, এ আমার প্রচন্ড বিশ্বাস। চলি মা, আসি চৌধুরী সাহেব। আব্বাস, আমার মেয়ের ঘরটা কাজলের জন্য খুলে দাও। চলো মা। যাও মা, চলো। মাখন, এ তো উল্টো হয়ে গেল। শত্রু এসে একেবারে তো বাড়িতে ঢুকে গেল। এবার কি হবে বলতো? আল্লাহ জানে মাহবুব, ঝড় তুফান যত কম হয় ততই মঙ্গল। হায় হায়, এটা কিভাবে ভাঙলো? কিভাবে ভাঙলো দাঁড়া দেখাচ্ছি। কিভাবে? এইভাবে। আরে আরে, এইসব ভাঙছিস কেন? এইখানে খেলার কিছু নেই, তাই ভাঙা ভাঙি খেলা করছি। এটা কোনো কথা হলো? তোমার জন্য যেটা খেলা, অন্যর জন্য সেটা ক্ষতি রে মা। সো হোয়াট, তাতে আমার কি? কারো ক্ষতির জন্য তো আমি আমার আনন্দ নষ্ট করতে পারি না। কাজল, দিদি। হ্যাঁ, এই যে ম্যাডাম, এসব পাগলামি খেলা খেলতে হলে নিজের বাবার বাড়িতে গিয়ে খেলো। ঠিক আছে, আমাকে বাবার বাড়ি দিয়ে এসো, তাহলে আর ভাঙবো না। আবির, জীবন বাবু, ওকে বাধা দিস না, খেলতে দে। কিন্তু আব্বাস, ও যেটা ভাঙবে সেটা আবার কিনে ওখানে রেখে দেবে, যাতে ভাঙা ভাঙির খেলায় ওর কোনো কিছুর অভাব না হয়। জি সাহেব। কি শুরু করেছিস? আর এগুলো ভাঙছিস কেন? তুই এসব বুঝবি না। এটা হলো আমার চালাকি, যাতে ওরা বিরক্ত হয়ে আমাকে আমার বাড়িতে রেখে আসে। আমার এখানে আর ভালো লাগে না। এগুলো ভাঙলে ভালো লাগবে? আচ্ছা, তোমার চালাকি আমি বের করছি। এমন শিক্ষা দেব, ভাঙা ভাঙির কবে যাও। আর কতদিন যে থাকতে হবে আল্লাহই জানে। আমি এখনো সত্যি আছি, আমার ইজ্জত নষ্ট করবেন না ম্যাডাম। তুমি? হ্যাঁ, তেলাপোকা। আমাকে খেয়ে ফেলবে, তেলাপোকা আমাকে খেয়ে ফেলবে। যে বলেন ম্যাডাম, ওইরকম একটা চিমটে পোকা আপনার মতো হাতিকে কি করে খাবে? কি বললে?
উঠবেন না ম্যাডাম, তেলাপোকা আসছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। আপনার কি একটু ভয় নেই? এভাবে আমার মতো একটা সহজ সরল ছেলেকে জড়িয়ে ধরে তার ইজ্জত নষ্ট করছেন। ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি তোমার কোনো ক্ষতি করবো না, দয়া করে বলো ওই তেলাপোকা গুলো গেছে কিনা প্লিজ। না যায়নি, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। প্লিজ ওদেরকে তাড়াও, ওদেরকে যেতে বলো। ও তো আর আমার ভাষা বুঝবে না, তবুও বলছি। ভাই তেলাপোকা, এরকম একটা অবলা মেয়েকে তোমার ভয় দেখানো ঠিক না। কি বললে? খেলা করছো? কিন্তু ভাই তোমার জন্য যেটা খেলা, ওর জন্য সেটা ক্ষতি। কি বললে? ক্ষতি হলে হোক, তোমার খেলার আনন্দ তুমি নষ্ট করবে না। এইসব তুমি বলছো না তেলাপোকা বলছে? ওই যে, আমি কেন বলবো? ওই তেলাপোকা মশাই তো বলছে। নিশ্চয়ই আপনার দিনের বেলার কথাগুলো ওই তেলাপোকা সাহেব শুনেছে। তেলাপোকা বলতেও পারে না, শুনতেও পারে না। এসব তোমার চালাকি। নো ম্যাডাম, এসব কোনো চালাকি না, এটা হচ্ছে টিট ফর ট্যাট।